লড়াই করেছে, সংগ্রাম করেছে, বুকে রক্ত দিয়েছে, সেটি ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আজকে 48 বছর পরে আমরা দেখছি যে সেই মূল বিষয়টি গণতন্ত্র আজকে পুরোপুরিভাবে লুণ্ঠন হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করি, আমরা যারা জনগণের মৌলিক অধিকারগুলোকে রক্ষা করবার বিশ্বাস করি, তখন আমাদের কি করণীয় আছে? আচ্ছা, আপনারা আগে ঠিক হয়ে নেন, তারপর আমি কথা প্লিজ। আমরা জনগণকে নিয়ে আসতে পারি, জনগণের কাছে যেতে পারি, কারণ জনগণ ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। কেউ আমাদেরকে এসে এই অবস্থার পরিবর্তন করে দিয়ে যাবে না। আমাদের জন্য কেউ এই চেয়ার তৈরি করে রেখে দেবে না। আমাদেরকে আমাদের চেয়ার নিজেদেরকে দখল করতে হবে। সেই জন্যে একমাত্র পথ হচ্ছে সত্য কথাগুলোকে নিয়ে জনগণের কাছে যাওয়া। খুব কঠিন, নিয়ে যাওয়াও কঠিন, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি এই কয়েক কিছুদিনের মধ্যে নির্বাচনের পরে পরেই দেখলাম আমাদের বহু সাংবাদিক ভাইয়ের চাকরি চলে গেল এই নির্বাচনের পরে। কারো জানো যে তারা একটু চেষ্টা করেছিল যে খবরটা দেওয়া যায়। জনগণের কাছে যেতে পারি, কারণ জনগণ ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। কেউ আমাদেরকে এসে এই অবস্থার পরিবর্তন করে দিয়ে যাবে না। আমাদের জন্য কেউ এই চেয়ার তৈরি করে রেখে দেবে না। আমাদেরকে আমাদের চেয়ার নিজেদেরকে দখল করতে হবে। সেই জন্যে একমাত্র পথ হচ্ছে সত্য কথাগুলোকে নিয়ে জনগণের কাছে যাওয়া। খুব কঠিন, নিয়ে যাওয়াও কঠিন, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি এই কয়েক কিছুদিনের মধ্যে নির্বাচনের পরে পরেই দেখলাম আমাদের বহু সাংবাদিক ভাইয়ের চাকরি চলে গেল এই নির্বাচনের পরে। কারো জানো যে তারা একটু চেষ্টা করেছিল যে খবরটা দেওয়া যায় কিনা, দিতে পারেনি, চাকরি চলে গেছে। এবং তারা অত্যন্ত প্রবীণ সাংবাদিক আছেন কয়েকজন, যারা অত্যন্ত অভিজ্ঞ, তাও তাদের চাকরি ফিরে পাচ্ছেন না বা অন্য জায়গায় চাকরি পাচ্ছেন না। এটা বাস্তবতা। তাই বন্ধুগণ, এটা কোনো একক লড়াই নয়, এটা শুধু সাংবাদিক সমাজের লড়াই নয়, এটা শুধু শিক্ষকদের লড়াই নয়, পেশাজীবীদের লড়াই নয়, কৃষক শ্রমিকদের আলাদা আলাদা করে লড়াই নয়। এই লড়াই আজকে সমগ্র জাতি। ঠিক 1971 সালে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আমাদের স্বাধীনতার জন্য, আজকে সেই একইভাবে আমাদের ঐক্যবদ্ধ হবে স্বাধীনতাকে রক্ষা করবার জন্য। ভূ রাজনীতির পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনকে সামনে রেখে কিভাবে আমরা এগোতে পারি দ্রুততার সঙ্গে, সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আমাদের এগোতে হবে। আরেকটি কথা আমি আপনাদের এখানে বলতে চাই, আজকাল দেশে এত বেশি অরাজকতা চলছে, আজকাল দেশে কোনো আইন শৃঙ্খলা আছে বলে মনে হয় না। এর একটি মাত্র প্রধান কারণ, এখানে কোনো জবাবদিহিতা নেই। এখানে কে কাকে জবাব দেবে? তো যারা দায়িত্বে আছে, আইন শৃঙ্খলা রক্ষা করবার দায়িত্বে, তাদের তো জবাবদিহিতার কোনো জায়গা নেই। কারণ তারা তো প্রকাশ্যে বলেন আমরাই তো এনেছি তোমাদের। বন্ধুগণ, গত কয়েকদিন লক্ষ্য করে দেখবেন এত বেশি হত্যা, এত বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, যেটা অতীতে আমরা কখনো দেখিনি। আপনি দেখলেন যেটা এখন আপনার সারা দেশে অত্যন্ত জোরে সোরে আলোচিত হচ্ছে, তা হচ্ছে আপনার যে নুসরাত রাফিকে যে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন যে সুবর্ণচরে যে মহিলাকে ভোট দেওয়ার জন্য অপরাধে তাকে ধর্ষণ করা হয়েছে। আপনারা দেখেছেন যে ধর্ষণের ঘটনা ঘটছে রাজনৈতিক কারণে। এবং গত পরশু বগুড়াতে বিএনপি সদর থানার যে সাধারণ সম্পাদক, যুবক মানুষ,
তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে এই সমস্ত অপরাধে দোষী ব্যক্তিদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনে আওতায় আনার জন্য আমরা দাবি করছি। আরেকটি বিষয় একটু পরিষ্কার করার জন্য বলতে চাই, আমাদের সাংবাদিক ভাইরা প্রায় আমাকে বলেন এবং গত দু-একদিন ধরে ফোন করছেন, অস্থির হয়ে গেছে, যেটা এখন পত্রিকার হেডলাইনও ছাপা হয়েছে বিভিন্ন জায়গায়, এক একটা পত্রিকা এক এক রকম করে বলছে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো প্যারোলে চিকিৎসার জন্য যাওয়ার কোনো সিদ্ধান্ত দেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি এখন পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার সঙ্গে নববর্ষের দিন গিয়ে দেখা করেছি। এটা একটা নববর্ষের দিন 26শে মার্চ, 16ই ডিসেম্বর, ঈদের দিন একটা দেখা করার, বন্ধু বান্ধব বা দেখা করার একটা সুযোগ আছে। আমরা সেই সুযোগটা নিয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এখানে নতুন কোনো কিছু আবিষ্কার করার কিছু নেই। আমার আরেকটা অনুরোধ আছে যে বিষয়গুলো একটু আমাদের সঙ্গে কথা বলে যদি আপনার নেওয়া যায়, তাহলে বোধ একটা সঠিক সংবাদ পরিবেশন করা যায়। কোন একটা ইংরেজি দৈনিকে আজকে একটা নাম, আপনার তারিখ, সময় দিয়ে দেওয়া হচ্ছে কবে যাচ্ছেন তিনি, কোন দেশে যাচ্ছেন। আনফেয়ার বলে আমার কাছে মনে হয়। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে তারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি ফোনে বলেছি যে একেবারে বেসলেস, এটা একেবারেই বেসলেস, এর মধ্যে কোনো সত্যতা নেই। তারপরও খুব বড় করে সেটা ছাপানো হয়েছে। আমরা অনুরোধ করব এই ধরনের ইয়েলো সাংবাদিকতা থেকে দূরে থাকার জন্য, নাহলে জনগণ বিভ্রান্ত হয়। জনগণ বিভ্রান্ত হলে সেটা আপনার ফল খুব ভালো হয়। দেখা যায় আরেকটু বিষয় আছে যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, আপনাদের যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া তো আপনার চরিত্র হননের জন্য একেবারে আপনার সব রকম সাফল্যতা এসে গেছে। এই বিষয়গুলো একটু আপনার দেখা দরকার। সদর মহোদয় তার প্রবন্ধে লিখেছেন যে এখন আপনার এই প্রিন্টিং মিডিয়া বড় দুর্দিন, সব আপনার এই মোবাইলের মধ্যে চলে গেছে সব কিছু। এই যে আপনার ইমেজ এবং দেখার ব্যাপারটা আর পড়ার ব্যাপারটার মধ্যে তো অনেক পার্থক্য আছে। আমরা পড়তে ভুলে যাচ্ছি। এই জন্য আমরা এখন দেখবেন আমরা কোনো বই পড়ি না, আমরা টেলিভিশন নিয়েই আছি সারাক্ষণ, নাহলে আপনি এটা এই ফোনটা নিয়ে আছি। জাতি নয়, গোটা মানব জাতি বোধহয় একটু ভিন্ন দিকে যাচ্ছে। এটা টেকনোলজির একটা ব্যাপার এসে গেছে, একটা পরিবর্তন। ওই পরিবর্তনটা কিন্তু অনেকে এটাকে বলছেন যে একটা বৈপ্লবিক পরিবর্তন। আমি একটা বই পড়েছিলাম, আমার ঠিক মনে নেই, বইটার নাম হচ্ছে তৃতীয় ঢেউ, দ্য থার্ড ওয়েভ। এটার মধ্যে বলা হয়েছে যে আপনার এই যে টেকনোলজি, প্রযুক্তির যে বিপ্লব, এই বিপ্লব মানব সভ্যতাকে পরিবর্তন করে দিচ্ছে এবং আসলটাই দিচ্ছে। চিন্তা, ভাবনা, দর্শন, ধ্যান, ধারণা সবই পাল্টাচ্ছে। এই সব কিছু নিয়েই তো আমাদের যেতে হবে। এই কথাগুলো আপনাদের এখানে আমি আলাপ করছি যে আপনারাই প্রকৃত এটা ফোরাম যেখানে কথাগুলো বলা যায়।